নমস্কার, সেমিস্টার 2 এর সেট 3 কোশ্চেন অ্যান্সার আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম কোশ্চেনটা বলেছে হুইচ ইজ বেটার নিউক্লিওফাইল ইন বিউটানল। বিউটানলের যদি ছবিটা আঁকো তাহলে দেখতে পাবে এটা হলো বিউটানল। বিউটানলের মধ্যে OH গ্রুপ আছে, তার মানে এটা একটা পোলার প্রোটিক সলভেন্ট। এখন পোলার প্রোটিক সলভেন্ট কী করবে? পোলার প্রোটিক সলভেন্ট হাইড্রোজেন বন্ডিং করবে। কার সঙ্গে? বেটার হাইড্রোজেন বন্ডিং করবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ অক্সিজেনের সাইজটা ছোট। তাহলে অক্সিজেনের সঙ্গে এই যে OH গ্রুপ আছে, আর দিয়ে দেখালাম বাকি এই পার্টটাকে, এই যে OH গ্রুপ আছে এটা কি করবে? হাইড্রোজেন বন্ডিং করবে, এবং হাইড্রোজেন বন্ডিং করবার ফলে এই নেগেটিভ চার্জের অ্যাভেবিলিটি অনেক কমিয়ে দেবে। এবং নেগেটিভ চার্জের অ্যাভেবিলিটি কমিয়ে দেওয়ার জন্য নেগেটিভ চার্জ যত বেশি ডোনেট করবে তত বেশি নিউক্লিওফাইল হয়, তাই জন্য নিউক্লিওফাইল হবে CH3S-। কিন্তু যদি আজকে বিউটানল না নিতাম, মানে এমন কোনো সলভেন্ট নিতাম যার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং হয় না, তখন কিন্তু যে বেশি ইলেকট্রোনেগেটিভ মানে CH3O- সে বেটার নিউক্লিওফাইল হতো। পরের কোশ্চেনটা চলে এসো, বলেছে কমেন্ট করতে বলেছে ডেল্টা H এবং ডেল্টা S সম্পর্কে। দেখো আমার এখানে কি তৈরি হচ্ছে, CH3 বন্ড ছিল, এটা ব্রেক হয়ে গিয়ে H মিউর প্রেজেন্টে দুটো CH3 ডট তৈরি করছে, এটাই তো হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, একটা মলিকুল থেকে দেখো দুটো মলিকুল তৈরি করেছে। সো নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ করেছে, এবং নাম্বার অফ পার্টিকেল যখন ইনক্রিজ করবে এন্ট্রপি চেঞ্জটা বাড়বে বা পজিটিভ হবে, মানে নাম্বার অফ পার্টিকেল বাড়লে র্যান্ডামনেস বাড়ছে, মানে এন্ট্রপি বাড়ছে। এবার দেখো এই যে ব্রেকটা হয়েছে এটা কি করে হয়েছে? এই বন্ডটার মাঝখান থেকে ব্রেক হয়েছে, তাই তো? তাহলে একটা বন্ডকে ব্রেক করতে হলে বাইরে থেকে এনার্জি তোমাকে দিতে হয়েছে, তাই জন্য ডেল্টা Hটা হবে পজিটিভ। ওকে, তার মানে ডেল্টা Sও পজিটিভ, ডেল্টা Hও পজিটিভ। পরের কোশ্চেন বলেছে এই যে রিয়াকশানটা হয়েছে, এই রিয়াকশানটা যদি বলেছে প্রোডাক্ট যদি মোর স্টেবল হয়, if product is more stable then draw energy profile diagram and comment on transition state। প্রথমের মেকানিজমটাই আসি। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা প্রথমে এরকমভাবে ব্রেক হয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। তুমি বলতেই পারো কার্বোক্যাটায়নটা কেন তৈরি করছে? কারণ এর একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে যেটা স্টেবল। পরবর্তীকালে I- গিয়ে এখানে রিয়াকশান করছে। এখন তোমার মনে হতেই পারে আমি যে মেকানিজমটা করলাম, আমার এই মেকানিজমটা করার পেছনে কি যুক্তি কাজ করছে। দেখো এই রিয়াকশানটা হলো একটা SN1 রিয়াকশান, তাই জন্য কার্বোক্যাটায়ন তৈরি করেছি। কি করে বুঝেছি কার্বোক্যাটায়ন তৈরি হবে? ফার্স্ট অফ অল এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা স্টেবল। সেকেন্ড থিংস ইজ দ্যাট এখানে দেখো একটা OH গ্রুপওয়ালা কম্পাউন্ড নিয়েছি সলভেন্ট, যেটাকে কিনা পোলার প্রোটিক সলভেন্ট বলে থাকি। তাই আমার রিয়াকশানটার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি, যেহেতু বলেছে প্রোডাক্টটা বেশি স্টেবল, এখানে এনার্জি, এখানে রিয়াকশান প্রোগ্রেস দিলাম। ঠিক আছে, এইখানটা হলো আমার কাছে রিয়াক্ট্যান্টটা, আর এটা হলো প্রোডাক্টটা, ইন্টারমিডিয়েটেড এনার্জিটা এইখানটা দিলাম। তাহলে এইখানটা কে থাকছে? CH3 CCl, ইন্টারমিডিয়েটটা থাকছে CH3 C+, আর এটা থাকছে CH3 Ci। এবার দেখো প্রথম স্টেপটা আমি বলবো, প্রথম স্টেপটা করতে বেশি এনার্জি লাগবে। কেন বেশি এনার্জি লাগবে? অ্যাক্টিভেশন এনার্জি তার বেশি হবে। হোয়াই? বিকজ এখানে দেখো একটা বন্ড ব্রেক করছে। যে কোনো ক্ষেত্রেই বন্ড ব্রেক করা ভেরি ডিফিকাল্ট, বন্ড ফর্মেশন খুব সোজা, বন্ড ব্রেক করা খুব ডিফিকাল্ট। তো কী হবে, এই জন্য প্রথমটার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে? বেশি হবে। দেখো আমি বেশি এনার্জি নিয়েছি। দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করে দেখো প্লাস এবং মাইনাস জোড়া লাগছে, তার মানে এটা ফার্স্ট হবে রিয়াকশান, প্রথমটা হবে স্লো স্টেপ। তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে? অ্যাক্টিভেশন এনার্জিটা কী হবে? কম হবে। ঠিক আছে, এবার হলো ট্রানজিশন স্টেটে আসছে। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট 1, পরেরটার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট 2।
অ্যাকর্ডিং টু দ্য হ্যামন্ড পস্টুলেট, যেটা এনার্জেটিক্যালি মোর ফেভারেবল কন্ডিশনে রয়েছে, মানে ক্লোজার রয়েছে, তার মতন হয়ে থাকে। তাহলে দেখো প্রথম ট্রানজিশন স্টেট যে 1 রয়েছে সেটা দেখো এই কার্বোক্যাটায়নের কাছাকাছি রয়েছে, তার মানে এইটা হবে কার্বোক্যাটায়ন লাইক। দ্বিতীয়টার ক্ষেত্রেও খেয়াল করে দেখো, এটা দেখো কার্বোক্যাটায়নের কাছাকাছি রয়েছে এই ট্রানজিশন স্টেটটা, রাইট? তার মানে এটাও হবে কার্বোক্যাটায়ন লাইক। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা বলেছে আইইউপিএসসি নোমেনক্লেচার করো, তাই নাম্বারিং করছি। 1 2 কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, সেটার প্রেফারেন্স সবচেয়ে বেশি, নাম্বারিং করে দিলাম 5 6 7 8। ঠিক আছে, তার মানে কি কি গ্রুপ আছে? একটা ক্লোরো আছে, একটা ফিনাইল আছে, ক্লোরো আছে আর ফিনাইল আছে, তাই তো? অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? ক্লোরো আগে, তার মানে কি হবে 6 ক্লোরো 7 ফিনাইল, তাই তো? কটা কার্বন মোট? অক্ট। এবার তোমাকে যে কাজটি করতে হবে, কোনটায় কি হচ্ছে জেড আর ই, খেয়াল করে দেখো। এখানে ডবল বন্ডেড এক্সপেক্টে মোস্ট প্রায়োরিটি গ্রুপ দেখো সেম সাইডে রয়েছে, তার মানে এটা জেড। এই দিকটা দেখো সেম সাইডে রয়েছে, তার মানে জেড। আর এই দিকে দেখো, এই দিকে দেখো, এই দিকে প্রায়োরিটি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে পিএইচের প্রায়োরিটিটা বেশি 1, এটা হবে 2। আবার এইদিকে দেখো ক্লোরিনের প্রায়োরিটি বেশি 1, নিচে হলো 2 অ্যাটমিক ওয়েট প্রথমটা, তার মানে এটা অপোজিটে রয়েছে, তার মানে এটা হলো ই, তাই তো? তার মানে 2Z 4Z 6E ট্রাই ইন, তাই তো? 3টে ডবল বন্ড আছে। আর এইটার জন্য কি হয়? উইক অ্যাসিড। ওকে, তাহলে 6 ক্লোরো 7 ফিনাইল অক্ট 2Z 4Z 6E ট্রাই ইন উইক অ্যাসিড। পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা বলেছে হোয়াট আর দ্য প্রোডাক্ট হোয়েন C3R 2-chlorobiutane ইজ ক্লোরিনেটেড। ঠিক আছে, 2 ক্লোরো, তার মানে দেখো 2 নম্বরে ক্লোরিন নেব। ঠিক আছে, এইটাকে ক্লোরিনেটেড করলাম ইউভি রে দিয়ে। তাহলে দেখো আমার কাছে ক্লোরিনটা অ্যাড হবে কোথায় কোথায় হতে পারে? একটা হলো ক্লোরিনটা যেদিকে রয়েছে সেই দিকেই আর একটা ক্লোরিন অ্যাড হতে পারে। আর একটা কী হতে পারে? আর একটা হলো ক্লোরিনটা যেদিকে ছিল তার অপোজিটে একটা ক্লোরিন অ্যাড হতে পারে, তাই তো? তাহলে এই রকম দুটো ডায়াস্টেরিওমার আমার কাছে তৈরি করছে। ওকে, পরে কোশ্চেন আসি। বলেছে হোয়াই অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিসঅ্যাপিয়ার হোয়েন 1 ফিনাইল প্রোপানল ইজ অ্যালাউড টু স্ট্যান্ড কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। প্রোপানল 1 ফিনাইল, তাহলে মিথ ইথ প্রোপ 1 ফিনাইল বলেছে। দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে? H+ নেবে, এই লোন পেয়ার দিয়ে নেবে, নিয়ে আমার কাছে CH3CH2C H, এটা PH, এটা OH2+ তৈরি করবে। নেক্সট স্টেপে কী হবে? এই জলটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এইখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে, রাইট? কার্বোক্যাটায়ন হয়েছে মানেই এটা হলো প্লানার, আর প্লানার হলে কী হবে? ওয়াটার মলিকুল অ্যাটাক করবে আপ সাইড দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ডাউন সাইড দিয়ে, তার মানে এইটা তখন রেসিমাইজড হবে। বুঝতে পারছো? তাহলে বলবো একটা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করছে যেটা প্লানার, যার জন্য এটা রেসিমাইজড হচ্ছে। পরে কোশ্চেন বলেছে গিভ সিউডো অ্যাসিমেট্রিক কার্বন, এবং এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। ঠিক আছে, সিউডো অ্যাসিমেট্রিক কার্বনের এক্সাম্পল আমি নিলাম একটা, মনে করো CO2H, ওপরটা CO2H, H OH H OH H OH। সিউডো অ্যাসিমেট্রিক কার্বন কাকে বলবো? না, এই C3 কার্বনটাকে নিয়ে আমরা ডিসকাস করছি। এই C3 কার্বনটা একটা সিউডো অ্যাসিমেট্রিক কার্বন। হোয়াই?
দেখো দেখে মনে হবে দিস কার্বন ইজ নট কাইরাল, কারণ মনে হতে পারে ওপরের গ্রুপ এবং নিচের গ্রুপটা একই রয়েছে। কিন্তু যদি আমরা স্টিরিওকেমিস্ট্রি নোমেনক্লেচার করি আমরা দেখতে পাবো ওপরের গ্রুপটা হলো আর কনফিগারেশন, নিচের গ্রুপটা হলো এস কনফিগারেশন। তার মানে কার্বনটা বেসিক্যালি ওপরে আছে আর, নিচে আছে এস, এদিকে এইচ, এদিকে ওইচ। তাহলে এই কম্পাউন্ডটা এখন দেখো কাইরাল মনে হচ্ছে এবং এর আরএস বার করা যাবে মাঝখানে কার্বনটা, তাই জন্য মাঝখানে কার্বনটাকে আমরা বলবো সিউডো অ্যাসিমেট্রিক কার্বন। পরের কোশ্চেন বলেছে হুইচ ইজ মোর স্টেবল কার্বনায়ন, কোনটা বেশি স্টেবল? দেখো অ্যান্সারটা হলো দ্বিতীয়টা। তার কারণটা হচ্ছে প্রথমের মাইনাস চার্জটা রেজোন্যান্স করতে পারবে না। কেন পারবে না? এই বড় বড় বাল্কি গ্রুপগুলোর জন্য, বড় বড় বাল্কি গ্রুপের জন্য এটা আউট অফ প্লেন চলে যাবে। এই আউট অফ প্লেন চলে যাওয়ার জন্য এই মাইনাসটা আর রিংয়ের সঙ্গে প্লেনে থাকবে না। তাহলে ডিউ টু দ্য অর্থ এফেক্ট, এটা অর্থতে রয়েছে, অথবা বাল্কি গ্রুপ প্রেজেন্ট অ্যাট দ্য অর্থ পজিশনে বাল্কি গ্রুপ থাকবার জন্য ইট এক্সপিরিয়েন্স হিউজ স্টেরিক এফেক্ট, প্রচণ্ডভাবে স্টেরিক এফেক্ট কাজ করবে এবং আউট অফ প্লেনে চলে যাবে, ফলে মাইনাসটা রেজোন্যান্স করতে পারবে না। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো মাইনাসটা রেজোন্যান্স করতে পারছে, কারণ এই যে বাল্কি গ্রুপটা এগুলোর মেটা পজিশানে রয়েছে, যেখানে স্টেরিক এফেক্ট এই CH2 মাইনাসের সঙ্গে কাজ করছে না, ফলে CH2 মাইনাস রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করতে পারছে, তাই জন্য তৃতীয় কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে। পরের কোশ্চেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে ম্যান্ডালিক অ্যাসিড। ম্যান্ডালিক অ্যাসিড আমাকে বলেছে যে ম্যান্ডালিক অ্যাসিড রেসিমাইজড করছে ইন প্রেজেন্স অফ বেস। প্রথমে ম্যান্ডালিক অ্যাসিডের ছবিটা আঁকছি। দেখো ম্যান্ডালিক অ্যাসিডের ছবিটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার যখনই এর মধ্যে একটা বেস দিলে OH মাইনাস, তাহলে কী হবে? এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটাকে ওপরে তুলে দিল, তাহলে PH মাইনাস OH CO2H। এবার একটু খেয়াল করে দেখো এই যে মাইনাসটা রয়েছে এই ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করতে পারছে, এই ফিনাইল রিংয়ের মধ্যে এটা রেজোন্যান্স করতে পারছে, এবং মাইনাসটা কি করতে পারে? আপ সাইড এবং ডাউন সাইড দিয়ে কোনো একটা ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাটাচ হতে পারে, তাই জন্য এইটা কি করবে? এটা রেসিমাইজড হয়ে যাবে এবং অপটিক্যালি অ্যাক্টিভিটি এ লস করবে ম্যান্ডালিক অ্যাসিড। আমরা জানি কোনোভাবে যদি প্লানার জিনিস তৈরি করা যায়, ইট মে বি কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, র্যাডিক্যাল, ডবল বন্ড, তখন এটা রেসিমাইজড হয়ে যেতে পারে। ওকে, পরের কোশ্চেন 30% সলিউশন নেওয়া হয়েছে, 30% সলিউশন নেওয়া হয়েছে। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি আগে ইকুয়েশনটা লিখে নিই, আলফা টি ল্যামডা সমান সমান আলফা ডিভাইডেড বাই L ইন্টু সি। খেয়াল করে দেখো 30% সলিউশন বলেছে কেন সুগার, তার মানে সি এর ভ্যালুটা কত বলেছে? 30/100 বলেছে। 5 সেন্টিমিটারের মধ্যে লিখেছে, আমাকে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তার মানে 5 ডিভাইডেড বাই 10, ঠিক আছে? আচ্ছা পোলারাইজড মিলে বলেছে 10 ডিগ্রি বলেছে শো করে, তার মানে এই আলফার ভ্যালুটা কত বলেছে? 10। তাহলে এটা করে দিলে স্পেসিফিক রোটেশন কত বলেছে? 66.67 ডিগ্রি। ওকে, কোশ্চেন নাম্বার 11-এ আসছি। হোয়াট ইজ স্টিরিওজেনিক সেন্টার? গিভ এক্সাম্পল। তাহলে স্টিরিওজেনিক সেন্টার কাকে বলবো? এই কার্বনটাকে যেমন আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। কেন? তার কারণ আফটার ইন্টারচেঞ্জ, এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো, আফটার ইন্টারচেঞ্জ টু গ্রুপ উই উইল গেট নিউ স্টিরিওইসোমার। তাহলে স্টিরিওজেনিক সেন্টার কাকে বলে? আফটার ইন্টারচেঞ্জ টু গ্রুপ, দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করে দিলে নতুন স্টিরিওইসোমার পাবো। দেখো 1 এবং 2 যে দুটো কম্পাউন্ড লিখেছি, দুটো কম্পাউন্ড কিন্তু আলাদা কম্পাউন্ড, মানে স্টিরিওকেমিক্যালি আলাদা, গ্রুপ তো একই থাকবে, স্টিরিওকেমিক্যালি আলাদা গ্রুপ। তাহলে আফটার ইন্টারচেঞ্জ দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করে দেবো লেফট এবং রাইটে, আমরা একটা নতুন স্টিরিওইসোমার পাবো, তাকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। তো এই কারণে এই কার্বনটাকে আমরা বলবো স্টিরিওজেনিক কার্বন। ওকে, তো ভালো করে প্র্যাকটিস করো, পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।